আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের মেডিসিন ফাইনাল প্রো ভাইবা প্রিপারেশনের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকে আমরা নিউরোলজির একটা ইম্পর্টেন্ট শর্ট কেস স্পাস্টিক প্যারাপ্লেজিয়া সম্পর্কে আলোচনা করব। প্রিভিয়াস 2 ইয়ার্সে আমাদের সিনিয়রদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে ভাইভাতে, তার মধ্যে প্রায় 30+ প্রশ্ন আমার কাছে আছে স্পাস্টিক প্যারাপ্লেজিয়া রিলেটেড, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো বুঝতেই পারছো, একটা টপিক থেকে 30+ কোয়েশ্চেন সলভ করলে সেখান থেকে আর পড়ার মতো তেমন কিছুই থাকে না। তো আশা করি আমরা স্পাস্টিক প্যারাপ্লেজিয়াটা বুঝতে পারবো, এবং যেহেতু প্যারাপ্লেজিয়া পড়ছি অর্থাৎ এটা উইকনেসের একটা পার্ট, এছাড়াও আরো বিভিন্ন ধরনের উইকনেস আছে, মনোপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া। তো ওভারঅল উইকনেসের প্রতি আমাদের অ্যাপ্রোচটা কি হবে সেটা আমরা শুরুতে বলার চেষ্টা করব, একটা বেসিক দাঁড় করানোর চেষ্টা করব, তারপরে আমরা প্রশ্ন সলভিং এ যাব। তো শুরু করি। কোনো একটা মাসেল যখন ঠিকঠাক ভাবে পাওয়ার জেনারেট করতে পারে না, তখন সেটাকেই তো আমরা উইকনেস বলি। তো মাসেলের পাওয়ার জেনারেশনের সাথে কোন ট্র্যাক্ট রিলেটেড? ডিসেন্ডিং ট্র্যাক্ট বা মোটর ট্র্যাক্ট, ঠিক না? ডিসেন্ডিং ট্র্যাক্ট কি কি আছে? পিরামিডাল ট্র্যাক্ট এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। এখানে আমরা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট দেখাইনি, যেটার সাথে বেজাল গ্যাংলিয়া কিংবা রেড নিউক্লিয়াস রিলেটেড। আমরা শুধু পিরামিডাল ট্র্যাক্ট দেখিয়েছি, যেটা আমরা ফার্স্ট ইয়ার থেকেই জানি যে কর্টেক্স থেকে কিছু ফাইবার এসে ইন্টারনাল ক্যাপসুলের পোস্টেরিয়র লিম্ব দিয়ে যেয়ে তারপরে মিড ব্রেন, পন্স, মেডুলাতে যেয়ে মেডুলার লোয়ার পার্টে ডিকাসেট করে অপোজিট সাইডে চলে যায়, তারপরে সেভাবে নামতে নামতে সে বিভিন্ন লেভেলে সাপ্লাই দিতে থাকে। তবে ব্রেন স্টেমের 2/3 ফাইবার কিন্তু মেডুলাতে এসে ডিকাসেট করে না, তারা সোজাসুজি অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট হিসেবে নামতে থাকে এবং যেই লেভেলে সাপ্লাই দেবে সেই লেভেলে ডিকাসেট করে তারপরে সাপ্লাই দেয়। তো ওইটার ইফেক্টটা খুব বেশি প্রমিনেন্ট থাকে না, এবং খুব বেশি সিভিয়ার লেশন না হলে ওইটা এফেক্টেড হয় না। এই জন্য এটা এখানে দেখায়নি, বা এক্সট্রা পিরামিডাল সিস্টেমও এখানে দেখায়নি। আমরা জাস্ট কর্টিকোস্পাইনালের 2/3 ফাইবার নিয়ে কনসার্ন, আমরা ওইটুকুই দেখানোর চেষ্টা করেছি। তো মোটর সিস্টেমের যে কোনো সমস্যা যদি হয় তাহলে উইকনেস বা প্যারালাইসিস হতে পারে, কিংবা অ্যাটাক্সিয়া কিংবা অ্যাবনর্মাল মুভমেন্ট হতে পারে। তো আমরা আজকে শুধু উইকনেস পোর্শন নিয়েই ডেডিকেটেড থাকবো, ওইটুকুই আলোচনা করার চেষ্টা করব। তো উইকনেস কখন হবে? আপার মোটর নিউরনে কোনো লেশন হলে তখনও উইকনেস হবে, বা যখন আলফা মোটর নিউরনগুলো বের হয়ে লোয়ার মোটর নিউরন হিসেবে মাসেলকে সাপ্লাই দিতে যাবে, তখন সেই লোয়ার মোটর নিউরনে কোনো লেশন হলে তখনও উইকনেস হতে পারে। কিংবা নার্ভের সাথে মাসেলের যে নিউরোমাসকুলার জাংশন, সেখানে কোনো সমস্যা থাকলে উইকনেস হতে পারে। কিংবা মাসেলের নিজস্ব কোনো সমস্যা থাকলে তখনও উইকনেস হতে পারে। কিংবা কোনো জায়গাতেই কোনো সমস্যা নাই, সাইকোজেনিক কজেও কিন্তু উইকনেস হতে পারে। যখন সিভিয়ার ফর্ম অফ উইকনেস হবে তখন পেশেন্ট একদমই মাসেলটাকে নাড়াতে পারবে না, তখন সেটাকে আমরা বলি প্লেজিয়া বা প্যারালাইসিস। আর যখন মাইল্ড ফর্ম অফ উইকনেস হবে, পেশেন্ট কিছুটা মাসেল নাড়াতে পারবে, তখন সেটাকে আমরা বলি প্যারাসিস। তো এখানে আমি প্যারাসিস লিখেছি, চাইলে প্লেজিয়াও লিখতে পারতাম। তো যাই হোক, উইকনেস বোঝার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে C5 থেকে T1। আমরা আগে থেকেই জানি যে এই লেভেলের যে নিউরন, সেগুলো বের হয়ে ব্রাকিয়াল প্লেক্সাস ফর্ম করে এবং আপার লিম্বে সাপ্লাই দেয়। এটা আমরা সবাই জানি ফার্স্ট ইয়ার থেকে, C5 থেকে T1 ব্রাকিয়াল প্লেক্সাস ফর্ম করে আপার লিম্বে সাপ্লাই দেয়। তো ডিসেন্ডিং ফাইবার যেহেতু উপর থেকে নামছে, তার মানে C5 এর ওপরে, অর্থাৎ ওপর থেকে হাত এবং পায়ের ফাইবারগুলা নিচে নামছিল, এবং যখনই C5 এ এন্টার করে গেল C5 থেকে T1 এ, তখনই হাতের ফাইবারগুলো বের হয়ে যেতে থাকলো, শুধু পায়ের ফাইবারগুলো এখানে থাকলো, আর হাতের ফাইবারগুলো বের হয়ে যাচ্ছে এই লেভেলে। আর T1 এর নিচে হাতের কোনো ফাইবার আমি এখানে পাবো না, কারণ সবাই তো বের হয়ে গেছে, ঠিক না? শুধু পায়ের ফাইবার আমি T1 এর নিচে পাবো। তার মানে C5 এর ওপরে আমি হাতের ফাইবারও পাবো, পায়ের ফাইবারও পাবো। C5 থেকে T1 এ আমি শুধু পায়ের ফাইবার পাবো এবং হাতের ফাইবারগুলো বের হয়ে যাচ্ছে, এরকম অবস্থায় থাকবে। আর T1 এর নিচে আমি শুধুই পায়ের ফাইবার পাবো। তাহলে C5 এর উপরে যদি লেশন হয়, সেই ক্ষেত্রে এখানে যেহেতু হাত পা দুইটারই ফাইবার আছে, তাহলে হাত পা দুইটাতেই সমস্যা হবে। যদি এক পাশের হাত পায়ে সমস্যা হয় সেটাকে আমরা বলি হেমিপ্যারেসিস, আর যদি দুই পাশের 4 হাত পায়ে সমস্যা হয় সেটাকে আমরা বলি কোয়াড্রিপ্যারেসিস। তাহলে কোয়াড্রিপ্যারেসিস বা হেমিপ্যারেসিস হতে হলে লেশন কোথায় হতে হবে? C5 এর উপরে, কারণ এখানে হাত পা দুইটারই ফাইবার থাকে। আর যদি T1 এর নিচে কোনো লেশন হয় তাহলে তো শুধু পায়ে সমস্যা হবে, ঠিক না? যদি এক পায়ে সমস্যা হয় সেটাকে আমরা বলি মোনোপ্যারেসিস, আর যদি দুই পায়েই সমস্যা হয় সেটাকে আমরা ডাইপ্যারেসিস বা প্যারাপ্যারেসিস বলে থাকি। তাহলে C5 এর উপরে যেহেতু 4 হাত পায়ের জন্যই ফাইবার থাকে, যে কোনো একটা লেভেলে যদি পুরোটা কাটা হয়ে যায়, অর্থাৎ বাইল্যাটারালি যদি কাটা পড়ে, তাহলে কিন্তু 4 হাত পা সম্পূর্ণটাই কাটা পড়ে যাবে এবং আমাদের কোয়াড্রিপ্যারেসিস হবে। কিন্তু যদি পুরোটা কাটা না পড়ে জাস্ট অর্ধেক কাটা পড়ে, অর্থাৎ হেমিসেকশন যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হেমিপ্যারেসিস হবে, অর্থাৎ কোয়াড্রিপ্যারেসিস 4 হাত পা হবে না, এক হাত এক পায়ে সমস্যা হবে, হেমিপ্যারেসিস হবে। তো যেহেতু মেডুলাতে এসে ডিকাসেশন হয়, অর্থাৎ ডান পাশের ফাইবার বাম পাশে এবং বাম পাশের ফাইবার ডান পাশে চলে যায়, এই জন্য এর ওপরে যদি কোনো লেশন হয় সেই ক্ষেত্রে ডান পাশে লেশন হলে বাম পাশে সমস্যা হবে, আর বাম পাশে লেশন হলে ডান পাশে সমস্যা হবে।
কিন্তু ডিকাসেশনের পরে যদি কোনো লেশন হয় সেই ক্ষেত্রে সে তো অলরেডি ক্রস করে ফেলেছে, সে আর ক্রস করবে না, ঠিক না? তার মানে যেই পাশে লেশন হবে সেই পাশেই কিন্তু আমাদের সমস্যা হবে, অর্থাৎ ইপসিল্যাটারাল হেমিপ্যারেসিস আমরা দেখতে পাবো। আর T1 এর নিচে যদি পুরোটা কাটা হয়ে যায় কোনো একটা লেভেলে, তাহলে দুই পাতেই সমস্যা হবে, তার মানে প্যারাপ্যারেসিস হবে। আর যদি অর্ধেক কাটা পড়ে সেই ক্ষেত্রে শুধু একটা পায়ে সমস্যা হবে সেম সাইডে, সেটাকে আমরা বলবো মনোপ্যারেসিস। যদিও আমরা বলেছি C5 এর উপরে বাইল্যাটারালি লেশন হলে কোয়াড্রিপ্যারেসিস হবে, তবে ঠিক আছে, স্পাইনাল কর্ডে বাইল্যাটারালি লেশন হতে পারে, পন্স, মেডুলা, মিডব্রেন এগুলোতে বাইল্যাটারালি লেশন হতে পারে, কারণ তার অনেক চিকন থাকে, বড়সড় একটা টিউমার হলেই দেখা যাচ্ছে একটা বাইল্যাটারালি লেশন কিন্তু তৈরি করতে পারে। তবে আমাদের যে সেরিব্রাল হেমিস্ফিয়ার সেটা তো অনেক বিশাল একটা জিনিস, ঠিক না? এটা তো আর বাইল্যাটারালি পুরোটা কেটে ফেললো এরকম হলে তো মানুষ বাঁচবেই না, ঠিক না? তো দেখা যাচ্ছে এরকম বাইল্যাটারালি লেশন আমরা প্র্যাকটিক্যালি আসলে পাই না। পেতে পারি একটা কেসে, সেটা হচ্ছে যে এরকম মাঝখানে একটা টিউমার হলো, মাঝখানে টিউমার হলে সেটা বাম পাশ ডান পাশ দুই পাশকে ইনভলভ করতে পারে। এছাড়া দেখা যাচ্ছে এখানে যদি একটা টিউমার হয় সেটা তো আর এই পাশে যাবে না, আবার এখানে যদি একটা টিউমার হয় সেটা তো আর এই পাশে যাবে না, ঠিক না? দুই পাশকে ইনভলভ করতে হলে টিউমারটা কোথায় হতে হবে? মাঝখানে হতে হবে, ঠিক না? এই মাঝখানের এই জায়গাটাকে আমরা কি বলতাম? প্যারাসেন্ট্রাল লোবিউল বলতাম, যেটা আমাদের পাকে সাপ্লাই দেয় এবং জেনিটেলিয়াকে সাপ্লাই দেয়। এখানে আমরা একটা হোমানকুলাস দেখেছিলাম, মোটর হোমানকুলাস, যে বডির আপার পার্টে সাপ্লাই আসে ল্যাটারাল সাইড থেকে এবং লোয়ার পার্টে অর্থাৎ পা এবং জেনিটেলিয়াতে সাপ্লাই আসে মিডিয়াল পার্ট থেকে। তো আমরা যেহেতু বললাম যে দুই পাশকে ইনভলভ করে, এটা প্র্যাকটিক্যাল কোনো কথাবার্তা না। প্র্যাকটিক্যাল কখন হবে? যখন আমরা বলবো যে এরকম মিডিয়াল সাইডে একটা লেশন, মিডিয়াল সাইডে একটা টিউমার যেটা দুই পাশকে ইনভলভ করেছে। তাছাড়া তো এখানে কোনো লেশন হলে সেটা তো আর এই পাশে আসবে না, ঠিক না? তো প্র্যাকটিক্যাল কি? প্র্যাকটিক্যাল হচ্ছে মাঝখানে কোনো একটা টিউমার। তো মাঝখানে যদি টিউমার হয় তখন কি সে হাতকে ইনভলভ করবে? হাত তো এখানে, ঠিক না? হাতের সাপ্লাই তো এখান থেকে আসে, তখন তো সে আর হাতকে ইনভলভ করবে না, তখন সে শুধু পাকে ইনভলভ করবে, দুই পাশের পাকে ইনভলভ করবে। তখন কি কোয়াড্রিপ্যারেসিস হবে? কোয়াড্রিপ্যারেসিস হবে না, তখন দুইটা পা যেহেতু ইনভলভ হয়েছে তখন কিন্তু প্যারাপ্যারেসিস হবে। এই জন্য আমরা যদিও বলেছি T1 এর নিচে প্যারাপ্যারেসিস, এখানেও কিন্তু একটা প্যারাপ্যারেসিসের অ্যারো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ প্যারাসেন্ট্রাল লোবিউলের এখানে যদি কোনো টিউমার হয় তাহলে কিন্তু আমাদের প্যারাপ্যারেসিস হতে পারে। এখানে কোয়াড্রিপ্যারেসিস হওয়াটা খুব একটা প্র্যাকটিক্যাল না। কোয়াড্রিপ্যারেসিস হতে হলে কি হওয়া লাগবে? এখানে একটা টিউমার, এখানে একটা টিউমার, এখানে আরেকটা টিউমার, এখানে আরেকটা টিউমার, এরকম 3-4টা টিউমার হলে তখন দেখা যাচ্ছে কোয়াড্রিপ্যারেসিস হবে, অথবা পুরো সেরিব্রাল হেমিস্ফিয়ারটা কেটে ফেললে তখন কোয়াড্রিপ্যারেসিস হবে, যেটা খুব একটা প্র্যাকটিক্যাল কথা না, ঠিক না? এতক্ষণের আলোচনায় আমরা শুধু C5 এর উপরে কি হবে, T1 এর নিচে কি হবে সেটাই বলেছি। C5 থেকে T1 পর্যন্ত লেশন হলে কি হবে সেটা কিন্তু বলিনি। C5 থেকে T1 পর্যন্ত যে নিউরনগুলো থাকে তারা নিজেরাই কিন্তু লোয়ার মোটর নিউরন হিসেবে বের হয়ে আমাদের আপার লিম্বকে সাপ্লাই দেয়। তাহলে এখানে যদি কোনো লেশন হয় সেটা আপার লিম্বের জন্য কি টাইপের লেশন হবে? লোয়ার মোটর নিউরন টাইপের লেশন হবে। আর আপার লিম্বের যেই ফাইবারগুলো তারা তো আরো নিচে নামবে, ঠিক না? আরো নিচে নেমে সে লোয়ার মোটর নিউরনের সাথে সিন্যাপস করবে এবং লোয়ার মোটর নিউরন সেখান থেকে বের হবে। তার মানে এখানে লোয়ার লিম্বের জন্য আপার মোটর নিউরন আছে, লেশন হলে লোয়ার লিম্বের জন্য কিন্তু আপার মোটর নিউরন টাইপের লেশন হবে। তার মানে আপার লিম্বে লোয়ার মোটর নিউরন, লোয়ার লিম্বে আপার মোটর নিউরন। এটা হচ্ছে C5 থেকে T1 এর জন্য। আমাদের শুধু মনোপ্যারেসিস নাকি প্যারা নাকি হেমি নাকি কোয়াড্রি সেটা জানলেই হবে না, বরং এক্স্যাক্টলি জানতে হবে লেশনটা কোথায়। মনোপ্যারেসিস হলে ঠিক আছে, তুমি বুঝতেই পারছো T1 এর নিচে তুমি স্পাইনাল কর্ডের ডরসাল সেগমেন্টের একটা এমআরআই করলে লেশনটা পেয়ে যাবে। কিন্তু যদি প্যারাপ্যারেসিস হয় সেটা কি T1 এর নিচে নাকি প্যারাসেন্ট্রাল লোবিউলে সেটা তো তুমি জানো না। বা হেমিপ্লেজিয়া বা কোয়াড্রিপ্লেজিয়া যদি হয় সেটা কি স্পাইনাল কর্ডের আপার সেগমেন্টে নাকি ব্রেনে সেটা তুমি জানো না। তাহলে তুমি ব্রেনের সিটি স্ক্যান করবা নাকি স্পাইনাল কর্ডের সিটি স্ক্যান বা এমআরআই করবা, ঠিক না? নাকি তুমি পুরাটা করে ফেলবা? পুরাটা করলে তো আবার কস্ট বেড়ে যাবে। তো কিসের সিটি স্ক্যান দিব বা কিসের ইনভেস্টিগেশন দিব সেটা জানার জন্য আমাদের কিন্তু এক্স্যাক্টলি লেশনটা কোথায় সেটা জানতে হবে। আর লেশনটা কোথায় জানার জন্য আমাদের আরো কিছু ক্লু লাগবে। মনোপ্যারেসিস হলে তো সমস্যা নাই, তবে প্যারাপ্যারেসিস হলে আমাদেরকে বুঝতে হবে T1 এর নিচে নাকি প্যারাসেন্ট্রাল লোবিউলে। প্যারাসেন্ট্রাল লোবিউলে হলে তার জেনিটেলিয়াতে সমস্যা হবে, অর্থাৎ মিকচুরেশন প্রবলেম হবে, কর্টিক্যাল টাইপ সেন্সরি ডেফিসিট আমরা পাবো কর্টেক্সের জন্য এবং কগনিটিভ ডিসফাংশন আমরা পেতে পারি। তখন আমরা বুঝবো যে তার মিডিয়াল সারফেস অফ কর্টেক্সের সমস্যা, তখন আমরা এমআরআই অফ ব্রেন করতে দিব। আর যদি এগুলো না থাকে সেই ক্ষেত্রে আমরা এমআরআই অফ স্পাইনাল কর্ড করতে দিব। আর পেশেন্ট যদি চার হাত পায়ে সমস্যা নিয়ে আসে, কোয়াড্রিপ্যারেসিস নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা দেখব তার কনসিয়াসনেস লেভেলটা কেমন আছে। কারণ আমরা জানি ব্রেন স্টেমে কি থাকে, রেটিকুলার ফর্মেশন, যেটা আমাদের কনসিয়াসনেস লেভেলটা জাগ্রত রাখার জন্য দায়ী। যদি আমাদের ব্রেন স্টেম অথবা তার উপরে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে রেটিকুলার ফর্মেশন তার কাজ করতে পারবে না এবং আমাদের কনসিয়াসনেস লেভেলটা লস হয়ে যাবে। তখন আমরা এমআরআই অফ ব্রেন করতে দিব। আর যদি কনসিয়াসনেস লেভেলের কোনো সমস্যা না থাকে তাহলে অলরেডি সে রেটিকুলার ফর্মেশনকে ক্রস করে এসেছে, অর্থাৎ স্পাইনাল কর্ডের সমস্যা, অর্থাৎ তখন আমরা এমআরআই অফ স্পাইনাল কর্ড করতে দিব।
আর পেশেন্ট যদি এক হাত এক পায়ে সমস্যা নিয়ে আসে অর্থাৎ হেমিপ্যারেসিস নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা দেখব কোন লেভেলের সমস্যা। সেটা দেখার জন্য যদি কর্টেক্সের সমস্যা হয় সেই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ডিফেক্ট থাকে, কর্টেক্স বা সাবকর্টিক্যাল লেভেলে যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট থাকতে পারে। আর পোস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল অথবা মিড ব্রেন কিংবা পন্সে সমস্যা হলে তার কিন্তু হাত পায়ের পাশাপাশি ফেসেও একটা পিওর মোটর লেশন আমরা দেখতে পাবো। আর যদি ব্রেন স্টেমের যে কোনো জায়গাতে সমস্যা হয় সেখানের যে ক্রিনিয়াল নার্ভ, সেই ক্রিনিয়াল নার্ভের সাইন কিন্তু আমরা পাবো। এবং ক্রিনিয়াল নার্ভ যেহেতু এটার মতো এরকম ক্রস হয় না, যেই পাশে থাকে সেই পাশেই সাপ্লাই দেয়, এই জন্য এখানে কিন্তু ইপসিল্যাট্রাল ক্রিনিয়াল নার্ভ সাইন আমরা পাবো। তার মানে যেই পাশে ক্রিনিয়াল নার্ভের সমস্যা হবে তার অপোজিট পাশে আমরা উইকনেস পাবো, কারণ পরবর্তীতে তো সে মেডুলার লোয়ার পার্টে যে ডিকাসেট করে যাবে, উল্টা সাইডে চলে যাবে। অর্থাৎ এখানে আমরা যেই পাশে ক্রিনিয়াল নার্ভের ফিচার পাবো তার অপোজিট সাইডে হেমিপ্যারেসিস পাবো। এই জিনিসটাকে আমরা বলি ক্রসড হেমিপ্যারেসিস। আর এগুলো যদি কিছুই না থাকে, অর্থাৎ কোনো ফেশিয়াল উইকনেস নাই, কোনো ক্রিনিয়াল নার্ভের সাইন নাই, কোনো কর্টিক্যাল ফাংশনের সমস্যা নাই, সেই ক্ষেত্রে আমরা বুঝবো তার আসলে ব্রেনে কোনো সমস্যা না, তার স্পাইনাল কর্ডের C1 থেকে C5 পর্যন্ত লেভেলে সমস্যা। তখন আমরা এমআরআই অফ স্পাইনাল কর্ড করতে দিব। আর যদি দেখি আপার লিম্বে লোয়ার মোটর নিউরন টাইপ অফ লেশন এবং লোয়ার লিম্বে আপার মোটর নিউরন টাইপ অফ লেশন, তখন তো আমি বুঝেই যাবো যে তার C5 থেকে T1 এ সমস্যা, তখন আমি এমআরআই অফ স্পাইনাল কর্ড করতে দিব। তবে মনে রাখতে হবে, শুরুতেই আমরা বলেছিলাম উইকনেসের কজ কিন্তু আপার মোটর নিউরনও হতে পারে, লোয়ার মোটর নিউরনও হতে পারে, মাসেলের কজও হতে পারে, কিংবা সাইকোজেনিক কজও হতে পারে। এখন একটা পেশেন্ট সাইকোজেনিক কজ নিয়ে আসলো, উইকনেস বললো, আমি তাকে সিটি স্ক্যান অফ ব্রেন দিয়ে দিলাম, সেটা তো আর ঠিক হবে না, ঠিক না? আমার ফিজিশিয়ান হিসেবে কর্তব্য হচ্ছে ওইখানে বসেই জিনিসটা আইডেন্টিফাই করা, এবং তার ক্ষেত্রে আমি কোনো টেস্টই দিব না যেহেতু সেটা সাইকোজেনিক কজ। আবার মাসেল কজ হলে আমি তো আর সিটি স্ক্যান অফ ব্রেন দিলে হবে না, সেক্ষেত্রে ইলেকট্রোমায়োগ্রাফি দিতে পারি। বা লোয়ার মোটর নিউরন কজ হলেও এমআরআই অফ স্পাইনাল কর্ড দিলে হবে না, আমি সেক্ষেত্রে নার্ভ কন্ডাকশন স্টাডি করতে পারি। তো এটা আমাদের পার্থক্য করতে হবে যে এটা কি আপার মোটর নিউরন লেশনের জন্য হচ্ছে, নাকি লোয়ার মোটর নিউরন লেশনের জন্য হচ্ছে, নাকি মাসেলের কজ, নাকি সাইকোজেনিক কজ। তো এটা পার্থক্য করার জন্য এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি আপার মোটর এবং লোয়ার মোটরকে পার্থক্য করার জন্য। উইকনেস মানে তো আমরা পড়েছি যে কোনো একটা মাসেল তার পাওয়ার ঠিকঠাক ভাবে জেনারেট করতে পারছে না। তো আপার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে আপার লিম্বের এক্সটেন্সর মাসেল এবং লোয়ার লিম্বের ফ্লেক্সার মাসেল উইক হয়ে যায়, সেই ক্ষেত্রে লোয়ার লিম্ব এক্সটেন্ড করে রাখে এবং আপার লিম্বটা ফ্লেক্স করে রাখে। একটা টিপিক্যাল পোস্চার আমরা দেখতে পাই পেশেন্টের ক্ষেত্রে, এবং এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি পিরামিডাল ডিস্ট্রিবিউশন। আর লোয়ার লিম্বের ক্ষেত্রে এরকম স্পেসিফিক কিছু থাকে না, যেই মাসেলটা এফেক্টেড হয় সেই মাসেলেই সমস্যা হয়, সেই মাসেলটাই কন্ট্রাক্ট করতে পারে না, এটাকে আমরা বলি ডিস্টাল বা সেগমেন্টাল ডিস্ট্রিবিউশন। অর্থাৎ এফেক্টেড মাসেল গ্রুপের পাওয়ারটাই কেবলমাত্র ডিমিনিশড হয়। ইন্সপেকশনে আমরা ফ্যাসিকুলেশন দেখব, যেটা লোয়ার লিম্বের ক্ষেত্রে আমরা কমনলি পেতে পারি। ফ্যাসিকুলেশন মানে স্পন্টেনিয়াসলি কোনো একটা নার্ভের ডিসচার্জের কারণে মাসেলের হঠাৎ হঠাৎ টুইচিং আমরা দেখতে পাবো, তো এটা লোয়ার মোটর নিউরনের ক্ষেত্রে আমরা পাই। এরপরে আমরা যখন পালপেশন করব আমরা বাল্ক দেখব, হাত দিয়েও দেখব এবং ফিতা দিয়েও মেপে দেখব, যেটা আমরা সাধারণত লোয়ার মোটর নিউরনের ক্ষেত্রে পাই। যেহেতু ডিনার্ভেশন হয়ে গেছে, ডিনার্ভেশনের কারণে ওই মাসেলটা অ্যাট্রফি হয়ে যায়। তবে আপার মোটর নিউরনের ক্ষেত্রে সাধারণত আমরা এরকম কিছু পাই না, তবে পরবর্তীতে ওই মাসেলটা যখন অনেকদিন ধরে ডিজিউজড অবস্থায় থাকবে, সেই ডিজিউজড এর জন্য একটা অ্যাট্রফি হতে পারে, যেটাকে আমরা বলি ডিজিউজড অ্যাট্রফি। এটা লেট ফিচার। এরপরে আমরা টোন দেখব। আপার মোটর নিউরন কি করে, লোয়ার মোটর নিউরনকে সবসময় চেক করে রাখে বা ইনহিবিট করে রাখে। তো যখন আপার মোটর নিউরন লেশন হবে তখন সে লোয়ার মোটর নিউরনকে চেক করতে পারবে না, তখন লোয়ার মোটর নিউরন বেশি বেশি ফায়ার করে তার মাসেলটাকে বেশি বেশি কন্ট্রাক্ট করাবে, ফলে টোন অনেক বেড়ে যাবে, যেটাকে আমরা বলি স্পাস্টিসিটি। আর লোয়ার মোটর নিউরন নিজেই যদি কাটা পড়ে যায় সেই ক্ষেত্রে সে তো মাসেলকে কন্ট্রাক্ট করাতেই পারবে না, অর্থাৎ টোনটা ডিক্রিজ হয়ে যাবে, যেটাকে আমরা বলি হাইপোটোনিয়া। বিভিন্ন রিফ্লেক্স গুলার কথা যদি চিন্তা করি, সেম কথা, আপার মোটর নিউরন কাটা পড়লে লোয়ার মোটরের বেশি বেশি ফায়ারিং এর কারণে ডিপ রিফ্লেক্স এক্সাজারেটেড হবে, লোয়ার মোটর নিউরনের ক্ষেত্রে ডিক্রিজড বা অ্যাবসেন্ট হবে। সুপারফিশিয়াল রিফ্লেক্স দুই ক্ষেত্রেই অ্যাবসেন্ট থাকে, এবং ব্যাবেলস্কি সাইন আমরা কেবলমাত্র আপার মোটর নিউরনের ক্ষেত্রেই পজিটিভ পাই, যেটা প্লান্টার এক্সটেন্সর। ক্লোনাস বা একটা রিদমিক কন্ট্রাকশন রিল্যাক্সেশন, যেটা আমরা আপার মোটর নিউরনের ক্ষেত্রে পাই, এটা আপার মোটর নিউরন লেশনের একটা শিওরেস্ট সাইন। এটা আমরা এক্সামিনেশন করতে গেলে দেখি। আর এরপর আমরা গেট দেখব। আপার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে হেমিপ্লেজিক গেট এবং লোয়ার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে আমরা স্টেপিং গেট পেতে পারি। এটা তো গেল আপার মোটর থেকে লোয়ার মোটরকে কিভাবে পার্থক্য করব। এই টোটাল কজই ছিল নিউরোপ্যাথিক কজ। নিউরোপ্যাথিক কজে সাধারণত আমাদের ডিস্টাল মাসেলগুলা এফেক্টেড হয়, কিন্তু মায়োপ্যাথিক কজে আমাদের সিমেট্রিক প্রক্সিমাল উইকনেস আমরা দেখতে পাই। আর যদি সাইকোজেনিক কিনা সেটা জানার জন্য আমরা একটা সাইন করে থাকি, সেটাকে আমরা বলি হুভার্স সাইন।
পেশেন্ট যখন বলবে যে আমার ডান পায়ে সমস্যা, তখন আমরা ডান পায়ের নিচে একটা হাত দিব। হাত দিয়ে তার যেহেতু বাম পায়ে কোনো সমস্যা নেই, আমরা বলবো বাম পাটা আপনি তুলেন। তো বাম পা যখন সে তুলতে যাবে অর্থাৎ ফ্লেক্স করতে যাবে, আমাদের নর্মাল নেচার হচ্ছে এক পা ফ্লেক্স হলে আরেক পা এক্সটেন্ড করে। তখন সে যখন বাম পা ঠিকঠাক ভাবে তুলবে, তার তো বাম পায়ে কোনো সমস্যা নেই। বাম পা তোলার সময় তার ডান পা কিন্তু নিচের দিকে চাপ দিবে। তখন আমি বুঝে যাব তার ডান পায়েও আসলে কোনো উইকনেস নাই। এই জিনিসটাকে আমরা বলি হুভার সাইন। তো এটা যদি আমরা পাই তাহলে বুঝবো সাইকোজেনিক, তখন তো আর সিটি স্ক্যান এমআরআই এগুলো লেখার দরকার নাই। ফাইনালি আমাদের সামনে একটা উইকনেসের পেশেন্ট থাকলে আমরা কোন অ্যাপ্রোচে প্রসিড করব সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। শুরুতে আমরা বেসিক ইনফরমেশন বা পার্টিকুলার্স কালেক্ট করব এবং জিজ্ঞাসা করব আপনার কি সমস্যা। উনি বলবে যে আমার দুর্বল লাগে অর্থাৎ উইকনেস। তো এই দুর্বলতা বলতে আসলে তিনি কি বুঝাচ্ছেন বা উইকনেস বলতে কি বুঝাচ্ছেন সেটা কিন্তু জানতে হবে। কোনো একটা মাসেলের পাওয়ার জেনারেট করার জন্য আমাদের কিন্তু শুরুতে ওই মাসেলটা কোন অবস্থায় আছে সেই ইনফরমেশনটা ফার্স্টে ব্রেনে যেতে হয়। এটাকে আমরা বলি প্রোপ্রিওসেপশন। এই প্রোপ্রিওসেপশনে যদি কোনো সমস্যা হয় তাহলেও সে মুভ করতে পারবে না। যে শুরুতেই একটা গলদ, সে বুঝতেই পারছে না মাসেলটা কোন জায়গাতে, তাহলে কিভাবে মুভমেন্ট করাবে। এই প্রোপ্রিওসেপশনেও সমস্যা হতে পারে। অথবা কোনো একটা মুভমেন্ট করার আগে ব্রেনে একটা প্ল্যানিং করতে হয়। এই প্ল্যানিং যদি আমরা করতে না পারি, যেটাকে বলা হয় অ্যাপ্রাক্সিয়া, তখনও কিন্তু মুভমেন্ট হবে না, তখনও উইকনেস দেখা যাবে। অথবা দেখা যাচ্ছে সবই ঠিক আছে কিন্তু মুভমেন্ট ইনিশিয়েট করতে দেরি হচ্ছে, যেটাকে আমরা বলি ব্র্যাডিকাইনেশিয়া, এটাও একটা দুর্বলতা। অথবা তার দেখা যাচ্ছে যেই জয়েন্ট দিয়ে মুভ করবে সেই জয়েন্টে কোনো একটা স্টিফনেস হয়ে বসে আছে, তখনও কিন্তু সে মুভ করতে পারবে না, এটাও একটা দুর্বলতা। অথবা সবই ঠিক আছে, সে 15 মিনিট কাজ করার পরে সে হাঁপিয়ে ওঠে, যেটাকে আমরা ফ্যাটিগেবিলিটি বলে থাকি, এটাও একটা দুর্বলতা। তো সে আসলে কোন দুর্বলতা বুঝাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে ফার্স্টেই কনফার্ম হয়ে নিতে হবে। এরপরে আমরা জিজ্ঞাসা করবো যে সে কি একদমই পারে না, নাকি অল্প অল্প মুভ করতে পারে অর্থাৎ প্যারেসিস, নাকি প্লেজিয়া। এরপর এখানে বিভিন্ন কালারিং দেখতে পাচ্ছি। রেড কালার দিয়ে আমরা অলরেডি বলে ফেলেছি যে কিভাবে আপার মোটর নিউরন থেকে লোয়ার মোটর নিউরন পার্থক্য করব। ডিস্ট্রিবিউশন, অ্যাট্রোফি, ফ্যাসিকুলেশন, বাল্ব, টোন, পাওয়ার, রিফ্লেক্স, প্যাভেলস্কি সাইন, হুভার সাইন। হুভার সাইনটা অবশ্য সাইকোজেনিকের সাথে পার্থক্য করার জন্য। এছাড়া আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরনের জন্য ক্লোনাস এবং গেট। এগুলো দিয়ে আমরা আপার মোটর নিউরন থেকে লোয়ার মোটর নিউরনকে পার্থক্য করে ফেলবো। এরপরে গ্রিন কালার দিয়ে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আসলে সাইট অফ লেশন আইডেন্টিফাই করার জন্য। শুরুতেই আমরা দেখবো এটা কি মোনো নাকি প্যারা নাকি হেমি নাকি কোয়াড্রি, জিজ্ঞাসা করে নিব। সেই অনুসারে আমরা সাইট অফ লেশন চিন্তা করব। এরপরে আমরা এক্সামিনেশনে যখন জিসিএস দেখবো, দেখবো পেশেন্ট কনসিয়াস কিনা। কোয়াড্রিপ্যারেসিস হলে লস অফ কনসিয়াসনেস থাকলে তো ব্রেন কজ, আর না থাকলে হচ্ছে স্পাইনাল কর্ড কজ। এরপরে আমরা যখন কর্টিক্যাল লোব ফাংশন দেখতে যাব, ল্যাঙ্গুয়েজ বা আইতে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে আমরা বুঝবো কর্টিক্যাল বা সাবকর্টিক্যাল লেশন কিনা। এরপরে আমরা যখন দেখা যাচ্ছে ক্রিনিয়াল নার্ভ এক্সামিনেশন করব, ইপসিল্যাটারাল ক্রিনিয়াল নার্ভের সাইন এবং কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস যদি আমরা পাই, সেই ক্ষেত্রে ব্রেন স্টেম লেশন চিন্তা করব, যেটাকে আমরা বলি ক্রসড হেমিপ্যারেসিস। এছাড়া আমরা পালস দেখব, ব্লাড প্রেশার দেখব। এগুলো আসলে ভ্যাজোমোটর সেন্টার যে থাকে মেডুলাতে, সেখানে যদি কোনো লেশন থাকে সেই ক্ষেত্রে পালস বিপি অল্টার হতে পারে। আর রেসপিরেটরি প্যাটার্ন দেখব, কারণ আমরা জানি C1 থেকে C3 পর্যন্ত ফ্রেনিক নার্ভের নিউক্লিয়াস থাকে। এখানে যদি লেশন হয় সেক্ষেত্রে তার রেসপিরেটরি ফেলার বা প্রবলেম দেখা যেতে পারে, যেটা দেখে আমরা সাইট অফ লেশন আইডেন্টিফাই করতে পারবো। এছাড়া আমরা যদি হর্নার সিনড্রোমের ফিচার দেখি, অর্থাৎ পিপিলো কনস্ট্রিকশন, অ্যানহাইড্রোসিস, এগুলো যদি দেখি, পার্শিয়াল টোসিস যদি পাই, সেই ক্ষেত্রে আমরা হর্নার সিনড্রোম চিন্তা করব এবং সেই ক্ষেত্রে আমরা T1 T2 লেশন চিন্তা করব, কারণ এই জায়গার যে ফাইবার সেগুলো কিন্তু হর্নার সিনড্রোমের জন্য রেসপন্সিবল। এরপরে ইয়েলো কালার দিয়ে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে কজ আইডেন্টিফাই করার জন্য। তো আমরা প্যাটার্নটা জিজ্ঞাসা করে নিব যে এটা কি মনোফেজিক নাকি রিল্যাপসিং রেভিটি, নাকি একই রকম আছে, নাকি আস্তে আস্তে বাড়ছে, নাকি হঠাৎ করে হয়ে আস্তে আস্তে ভালো হচ্ছে, নাকি বয়স দিন মাস যত যাচ্ছে তত খারাপ হতে থাকছে। তো এই প্যাটার্ন থেকে আমরা কজ আইডেন্টিফাই করতে পারবো। তো কোনটার জন্য কি কজ এটা আপাতত বলছি না। এরপরে আমরা জিজ্ঞাসা করব কতদিন থেকে, অর্থাৎ এটা কি 1 মাসের কম সময়, নাকি 1 থেকে 2 মাস, নাকি 2 মাসের বেশি সময়, অর্থাৎ অ্যাকিউট নাকি সাব অ্যাকিউট নাকি ক্রনিক। তো এখানে কজগুলো দেখা যাচ্ছে, অ্যাকিউট হলে কি, সাব অ্যাকিউট হলে কি, ক্রনিক হলে কি। এত কিছু আসলে মুখস্থ করা লাগবে না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্পাস্টিক প্যারাপ্লেজিয়ার কজ। স্পাস্টিক প্যারাপ্লেজিয়া যেহেতু আমরা আজকে পড়ছি, এই জন্য এটার কজ আমরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব। এটার কজ আসলে কম্প্রেসিভ কজ হতে পারে, অর্থাৎ বাইরে থেকে কেউ একজন স্পাইনাল কর্ডকে চাপ দিচ্ছে, অথবা নন কম্প্রেসিভ কজ, অর্থাৎ স্পাইনাল কর্ডের মধ্যেই কোনো সমস্যা। বাইরে থেকে চাপ দিতে পারে, হতে পারে সেটা ডুরামেটারের বাইরে, অথবা ডুরামেটারের ভেতরে কিন্তু স্পাইনাল কর্ডের বাইরে। এই দুইটা কজ হতে পারে, যেটাকে আমরা বলি এক্সট্রাডুরাল এবং ইন্ট্রাডুরাল। অথবা স্পাইনাল কর্ডের ভেতরে যদি নন কম্প্রেসিভ কজ হয় সেটাকে আমরা বলি ইন্ট্রামেডুলারি।
তো ইন্ট্রামেডুলারি কি কি কজ হতে পারে? এপেন্ডাইমোমা, গ্লিওমা, সিরিঙ্গোমাইলিয়া, ট্রান্সভার্স মাইলাইটিস, মোটর নিউরন ডিজিজ, ফ্রেডরিক্স অ্যাটাক্সিয়া কিংবা সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন। এগুলো হচ্ছে ইন্ট্রামেডুলারি কজ। আরও বিভিন্ন ধরনের কজ আছে। আর কমপ্রেসিভ কজের মধ্যে অর্থাৎ বাইরে থেকে চাপ দিবে, সেটা হতে পারে ডুরামেটারের ভেতরে অথবা ডুরামেটারের বাইরে। ডুরামেটারের ভেতরের কি কি কজ হতে পারে? মেনিনজিওমা, নিউরোফাইব্রোমা, লিউকেমিয়া, লিম্ফোমা কিংবা মেটাস্টেসিস। আর বাইরে থেকে ট্রমা, টিবি, টিউমার কিংবা এপিডুরাল অ্যাবসেস হতে পারে। টিবির ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে যেসব জায়গাতে প্লেক্সাস বেশি থাকে সেগুলোতে ব্লাড সাপ্লাই বেশি থাকে, অর্থাৎ অক্সিজেন সাপ্লাই বেশি থাকে। এই জন্য টিবি সেখানে থাকতে পছন্দ করে, যেহেতু সেটা ফ্যাকাল্টেটিভ অ্যারোব, এই জন্য এখানে টিবি হতে পারে। তাহলে কম্প্রেসিভ কজ নাকি নন কম্প্রেসিভ কজ সেটাও কিন্তু আমাদেরকে ক্লিনিক্যালি আইডেন্টিফাই করতে হবে। তো সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদের এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের সার্ভাইকাল যে ফাইবারগুলো সেটা কিন্তু মিডিয়ালি থাকে এবং তারপরে থোরাসিক ফাইবার তার ল্যাটারালি অ্যাড হয়, লাম্বার ফাইবার তার ল্যাটারালি অ্যাড হয় এবং স্যাক্টাল ফাইবার তার ল্যাটারালি অ্যাড হয় মোটরের ক্ষেত্রে। অর্থাৎ এই ওরিয়েন্টেশনটাকে আমরা বলি সিটিএলএস। এস থাকে বাইরের দিকে এবং সি থাকে ভেতরের দিকে। তো কেউ যদি বাইরে থেকে তাকে চাপ দেয় তাহলে সবার আগে কে অ্যাফেক্টেড হবে? এস অ্যাফেক্টেড হবে, ঠিক না? আর যদি ভেতরে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমরা জানি ভেতরে অটোনমিক ফাইবারগুলো থাকে, সেই ক্ষেত্রে অটোনমিক ইনভলভমেন্ট সবার আগে পাওয়া যায়, অর্থাৎ বাওয়েল ব্লাডার ইনভলভ করে এবং তারপরে সি টি এল এস এভাবে ইনভলভ করতে থাকে। তো এই জন্য আমরা কিন্তু সেন্সরি এক্সামিনেশনের সময় দেখব যে তার সেন্সরি ইনভলভমেন্ট আছে কিনা, এবং সেন্সরি ইনভলভমেন্ট সবার আগে কোথায় হবে? স্যাক্রামে হবে, ঠিক না? স্যাক্রামে মানে স্যাক্রাল এরিয়াতে। তো এটা পেশেন্টকে কি জিজ্ঞাসা করলে বোঝা যাবে? পেশেন্টকে জিজ্ঞাসা করতে হবে যে সে যখন ওয়াশরুম করে পানি নেয় সেটা সে বুঝতে পারে কিনা, এটা আমরা জিজ্ঞাসা করব। এবং অটোনমিক ইনভলভমেন্ট আছে কিনা, বাওয়েল ব্লাডার ইনভলভমেন্ট আছে কিনা, এগুলো দেখে আমরা বুঝবো যে এটা কি কম্প্রেসিভ লেশন নাকি নন কম্প্রেসিভ লেশন। এই সাথে আমরা যখন পড়েছিলাম ইপসিল্যাট্রাল হেমিপ্যারেসিস কিংবা মোনোপ্যারেসিস, এটা তো দেখা যাচ্ছে যে স্পাইনাল কর্ডের এক পাশের সমস্যার জন্য। এটার একটা কজ হতে পারে ব্রাউন সেকওয়ার্ড সিনড্রোম। যখন স্পাইনাল কর্ডে হেমিসেকশন হয় তখন এটা হয়। তো এই ক্ষেত্রে আমাদের মোটর লস তো হবেই, সাথে কিন্তু ইপসিল্যাট্রাল পোস্টেরিয়র কলাম সেন্সেশন লস। যদিও আমরা আজকে সেন্সরি পড়ছি না, তারপরে জাস্ট বলে রাখি যে ইপসিল্যাট্রাল পোস্টেরিয়র কলাম লস অর্থাৎ ভাইব্রেশন, ফাইন টাচ, জয়েন্ট পজিশন সেন্স, এগুলা লস হবে এবং সাথে কন্ট্রোল্যাট্রাল, অ্যান্টেরিয়র এবং ল্যাট্রাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের যে সেন্সেশনগুলো অর্থাৎ পেইন, ক্রুড টাচ, টেম্পারেচার, এগুলো কিন্তু লস হবে। এর পাশাপাশি আমরা দেখব লোকালাইজড কোনো টেন্ডারনেস আছে কিনা কিংবা গিববাস আছে কিনা, যেটা আমরা টিবির ক্ষেত্রে পেয়ে থাকি, বা টেন্ডারনেস এগুলা কম্প্রেসিভ লেশনের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। আর সাথে আমরা সিস্টেমিক এক্সামিনেশন করব যে এটা কোনো মেটাস্টেসিসের কারণে হচ্ছে কিনা বা সিস্টেমিক কজের জন্য হচ্ছে কিনা। তো এখানে আমাদের এক্সামাইন দ্য লেগ অর লোয়ার লিম্ব কিংবা পাওয়ার, টোন, জার্ক, রিফ্লেক্স, প্লান্টার রিফ্লেক্স কিংবা ক্লোনাস, এগুলো দেখাতে বলতে পারে শর্ট কেস হিসেবে। তো এখানে আমি একটু হতাশ করতে চাই, শুরুতে আমরা বলেছিলাম যে আমরা 30টা প্রশ্ন এই ভিডিওতে সলভ করব, তো এখানে 30টা প্রশ্ন দেখা যাচ্ছে। অন্যান্য ভিডিওতে যেটা হয় যে আমি প্রত্যেকটা প্রশ্নকে ইন্ডিভিজুয়ালি ডেসক্রাইব করার চেষ্টা করি, ইন্ডিভিজুয়ালি সেটার আনসার দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে হতাশার ব্যাপার হচ্ছে যে আমি এখানে প্রত্যেকটা প্রশ্ন ইন্ডিভিজুয়ালি আনসার দিব না। এই পুরো ভিডিওতে আসলে আমি চেষ্টা করেছি যাতে এই প্রত্যেকটা প্রশ্নের আনসার ওই ভিডিওতে চলে আসে। তো ম্যাক্সিমাম প্রশ্নের আনসার আমি দিয়ে ফেলেছি অলরেডি, তারপরেও যদি দু একটা প্রশ্ন না পাও সেটা আব্দুল্লাহ স্যারের শর্ট কেস বইতে পাবা, এবং এখানে 30টা প্রশ্নের মধ্যে দেখা যাবে 20টা প্রশ্ন তুমি এই ভিডিও দেখলে খুব ইজিলি পেয়ে যাবা, বাকি 4-5টা প্রশ্ন তুমি আব্দুল্লাহ স্যারের বইতে পাবা, এবং 3-4টা প্রশ্ন যখন তোমার বাকি থাকবে সেটা তুমি কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবা, আমি ইনশাআল্লাহ সেটার আনসার দেওয়ার চেষ্টা করব। তাহলে এইটুকুই ছিল আমাদের স্পাস্টিক প্যারাপ্লেজিয়া রিলেটেড কথাবার্তা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।